নমস্কার। শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়ে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি এবং আমরা যেটা প্রধানত বলে থাকি যে আমরা সেতু পারাপারের একটি অসম্ভব মননের জায়গাকে প্রত্যেক দিন তৈরি করতে চাই। আমরা বলি যে এপার থেকে ওপারে যাওয়া এবং ওপার থেকে এপারে যদি আপনারা আসেন। প্রতিদিনের আয়োজনে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন, নিজেদের মতামত আমাদেরকে জানাতে পারেন, এমনকি সরাসরি টেলিফোন করে আপনারা বলতে পারেন আয়োজনটি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত। আজ আমরা আমাদের মতো করে সঙ্গীত দিবসকে, বিশ্ব সঙ্গীত দিবসকে উদযাপন করব। আপনারা জানেন গত কয়েকদিন আগে গোটা পৃথিবী জুড়ে এই দিবসটি উদযাপিত হয়েছে। সেদিন অন্য একটি বিশেষ আয়োজন আমরা আপনাদের সামনে হাজির করেছিলাম, যে কারণে সেই দিবসটি আমরা উদযাপন করতে পারিনি রাতকালীন এই আয়োজনে। আমরা ঠিক করেছি আজ আমাদের আয়োজনের বিষয় বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনাটিকে মাথায় রেখে পরপর কিছু গান শোনা এবং গান বিষয়ক আপনাদের কাছ থেকে কথা শোনা বা আপনারা যদি কিছু বলেন সেগুলো বৃহত্তর দর্শকদের সঙ্গে ভাগ করে দেয়া। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন শিল্পী, রাজ্যের তরুণ প্রজন্মের শিল্পীদের প্রতিনিধিত্ব করে এমন দুজন। আমার সঙ্গে অতিথি হিসেবে গানে অনন্যা সরকার এবং সঙ্গে সিনথেসাইজারে সৌম্যজিৎ নন্দী, দুজনকেই স্বাগত জানাই। অনন্যা, একদম শুরুতেই যেটা জানতে চাইবো, মানে প্রধানত আমি তুমি করে বলি অনুষ্ঠানে, যে মানে প্রত্যেক শিল্পীর, মানে যারা গান চর্চা করে বা নাচ করে বা কবিতা করে বা অন্য কোনো আর্ট ফর্মের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের একটি শুরু থাকে, মানে কিভাবে শুরু হয় ব্যাপারটা। অনন্যারও তো একটি শুরু আছে, মানে তার এই গান বাজনার শুরুটা কিভাবে আর কি? আমরা সবসময় শুনে থাকি যে বাঙালি পরিবারের ছেলে মেয়েদেরকে মূলত গান বাজনা, আবৃত্তি, নাটক এইসবের মধ্যে মা বাবারা খুবই ওদেরকে নিয়ে যেতে চেষ্টা করেন, ওদেরকে এই কালচারটাতে বড় করতে চেষ্টা করেন। আমারও সেই একইভাবে বড় হয়ে ওঠা। আমার মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তখন থেকে আমার সত্যি কথা বলতে ছোটবেলায় গানের প্রতি খুব একটা আগ্রহ ছিল না। আমি নাচ করতে খুব পছন্দ করতাম, আমি আঁকতাম, আমি আবৃত্তি করতাম। তারপর বড় হওয়ার পর যখন আগরতলা চলে আসি তখন মানে গানটাই দর্শকরা শুনুক না, মানে তোমার জন্ম কোথায়? আমার জন্ম বিশালগড়। সেখান থেকে আমি যখন একটু বড় হয়ে আগরতলা চলে আসি তখন আস্তে আস্তে পড়াশোনার কারণে নাচটা ছুটতে থাকে, কিন্তু আমি যেহেতু গান শিখতাম এখানেই, আমি ক্লাসিক্যাল শিখেছি শ্রী অমর ঘোষ স্যারের কাছে এবং রবীন্দ্রসঙ্গীত শিখেছি শ্রী অভিজিৎ সেনের কাছে। তো ওরা দুজনই আগরতলার হওয়ার কারণে আমার গানটা কন্টিনিউ হয়ে যায়, আর আমি পড়ার মাঝেও গানটাকে ছাড়িনি। যেহেতু এটা একটাই জিনিস ছিল এরকম যেটাতে আমার মনে হতো যে বা আমার মা বাবাও খুব পছন্দ করতেন এই জিনিসটা, তো কখনোই এটাকে ছাড়তে দেননি। মাধ্যমিক হোক বা 12 হোক, আমি দেখেছি আমার বন্ধু বান্ধবদেরকে পরীক্ষার জন্য গানের ক্লাসে না আসা, অথচ আমি পরীক্ষার আগের দিনও গিয়ে হাজির হয়ে যেতাম। স্যার বলতো যে তোর তো একটা ফ্রেম করে রাখা উচিত, পরীক্ষার আগের দিন আসছিস, রেজাল্ট খারাপ হলে কিন্তু দেখবো। কিন্তু সেরকম কিছুই হয়নি। দেখতে গেলে লকডাউনের সময় যেহেতু আমার 12 ছিল, তো পড়াশোনা আরো বেটার হয়েছে গানটার কারণে, গান বাজনা করার কারণে। হ্যাঁ, এটাই হয়েছে, মানে কিছু না কিছু একটা করতে থাকার কারণে পড়াশোনাতেও কখনো আগ্রহ চলে যায়নি। সবসময় কিছু একটা প্রোডাক্টিভ কাজ করার একটা ইচ্ছে রয়ে গেছে। তো ওই লকডাউনেই মেইনলি গানটাকে লোকের সামনে আনা বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করা, তারপরেই আস্তে আস্তে মেঘবালিকা এলো জীবনে, শোজ এলো, এভাবেই এখনো চলছে। আমরা শুনবো এই কথাগুলো আরো বিস্তারিত এক এক করে, কিন্তু শুরুতে কোন গান? শুরুতেই আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। যাবো যাবো মেঘ বলেছে, যাবো যাবো রাত বলেছে সাগর বলে কই মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো
অনন্যা, এই যে মানে একজন, মানে আমি যদি বলি যে ছোট্ট একটি মেয়ে, সে তার নিজের জন্মের জায়গাটিকে ছেড়ে শহরে আসে এবং ধীরে ধীরে গান, কবিতা, নাচ এগুলোর মধ্যে নিজেকে আবদ্ধ করে। যেটা তুমি বলছিলে যে তোমার মা বাবার ইচ্ছে বা মা নিজে যেহেতু সঙ্গীত চর্চা করতেন, তো অবশ্যই সেখানে তোমার সেই বিষয়টিকে গ্রহণ করার ভাবনাটি আরো সুচারু হয়েছে। কিন্তু আমি যেটা জানতে চাইবো বা আমরা সবাই যেটা শুনতে চাইবো তোমার কাছে, যে আজকে তুমি অত্যন্ত এই শহরে পরিচিত একটি নাম এবং অনেকেই তোমার গান পছন্দ করেন, তারা শোনেন। আমরা আলোচনায় আছি, তবে তার আগে এক বন্ধু আছেন, একটু কথা বলিনি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, বিশ্ব সঙ্গীত দিবসকে প্রথম স্বাগত জানাই এবং যিনি যে শিল্পী গান করছেন ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলতে চাই। যেমন ধরুন, একটা সময় আমাদের এই রাজ্যে সঙ্গীতে মাতিয়ে তুলেছিলেন অনেক শিল্পী এবং অনেক ভিড় জমাত, কিন্তু আজকে কিন্তু তারা হারিয়ে গেছেন, অনেকে আমাদের ছেড়ে চলেও গেছেন। কিন্তু আমরা ইলেকট্রনিক মিডিয়াতে তাদের যারা এখন আছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। যদি আমি কয়েকজন নাম বলছি: রঞ্জনা বড়ুয়া, শিবপ্রসাদ কর, গীতা চক্রবর্তী, আপনার পান্না দত্ত, হ্যাঁ, তারপরে ভূপতি দেববর্মা, অনেকে আমাদের ছেড়ে চলেও গেছেন। কিন্তু আজকে যে একটা সঙ্গীত ইয়েতে তাদেরকে যদি একটু হাজির করাতে পারতেন, তাহলে আমার মনে হয় যে আপনিও সাজিয়েছেন, কিন্তু তারা যদি আজকে ধরুন এই অনুষ্ঠানে থাকতো, তাহলে আমার মনে হয় যে বিশ্ব সঙ্গীত দিবসটা আরো উজ্জীবিত হতো আর কি। যেমন নান্টু চৌধুরী, একটা সময় আমরা দেখেছি ভিড় জমে যেত নান্টু চৌধুরীকে দেখার জন্য, শোনার জন্য ভিড় জমে যেত। আপনার মনে আছে ওই সময়টা? আমরাও ক্লাবে অনেক অনুষ্ঠান করেছি, দর্শকের পর দর্শক থাকতো। আজকে মডার্ন যুগ, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি সাজিয়েছেন। কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে, যেমন অমর গুজ আছে অনেক সময় আপনাদের স্টুডিওতে, কিন্তু তাদেরকে যদি একজনকে হাজির করতে পারতেন, তাহলে আমার মনে হয় আসলে বিশ্ব সঙ্গীত ঠিক ঠিক ঠিক। আপনি একটু সঙ্গে থাকুন, আপনাকে বলি, আমি লাইন কাটছি না আপনার, কিন্তু আপনার এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই, অনন্যা যে চেয়ারটিতে বসে আছে আজকে, এই চেয়ারে যেমন ভাবে লোপামুদ্রা মিত্র বসেছেন, যেমন ভাবে কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পীরা বসেছেন, ঠিক এই চেয়ারে এই দেশ এবং আমাদের রাজ্যের কিংবদন্তি অনেক 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 শিল্পীরা বসেছেন। কারণ আপনি জানেন, শুভ্ররাত্রি গত বহু বছর ধরে একটি আয়োজন এবং এখানে নানা ধরনের শিল্পীরা, এমনকি অনন্যার যে গানের দলটি আজকে মেঘবালিকা, তাদের প্রথম অনুষ্ঠান এই চ্যানেলেই হয়েছিল। এরকম অনেকগুলো গানের দল যারা এই শহরে গান চর্চা করেন, কিংবা যন্ত্রশিল্পীরা যারা চর্চা করেন, তাদেরকে পর্যন্ত এককভাবে নিয়ে এই চ্যানেল নিয়মিতভাবে অনুষ্ঠান আয়োজন করে, যেটা সচরাচর খুব একটা হয় না। বাঁশি থেকে শুরু করে এমনকি মাউথ অর্গানের শুধু অনুষ্ঠান এখানে হয়েছে, যে 1 ঘন্টা শুধু মাউথ অর্গানে গান বাজানো আমরা শুনিয়েছি দর্শকদের। আপনি যেটা বলেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু আমার আজকের এই আয়োজনে কোথাও আমরা আজকে বিশ্ব সঙ্গীত দিবস পালন করছি না। আমি শিরোনামে রেখেছি যে ভাবনায় বিশ্ব সঙ্গীত দিবস, অর্থাৎ প্রতিটি দিন। এবং এর পরের লাইনটি পড়বেন, যেটা আমার মাথার ওপরে অনবরত যাচ্ছে টিভির ওপরে। আমরা বলতে চাইছি যে সঙ্গীত এমন একটি মাধ্যম যা প্রতিদিন আমাদেরকে ঋদ্ধ করে, আমাদেরকে ভালো রাখে, আমাদের চেতনাকে শান দেয়। আজকে এখানে অনন্যা, আগামীকাল রঞ্জনা বড়ুয়া থাকতে পারেন, কিংবা আজ থেকে 1.5 মাস পরে কোনো একটি আয়োজনে রঞ্জনা বড়ুয়া কিংবদন্তি শিল্পী আমাদের এই রাজ্যের, অমর ঘোষ, তিনি বহুবার এসছেন, আবার আসবেন। শিবপ্রসাদ ধর, আপনার জ্ঞাতার্থে বলি, তার শরীর খুব একটা ভালো নয়, আমরা বহুবার তাকে অনুরোধ করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে করজোড়ে পায়ে ধরে প্রণাম করে তাকে অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন প্রতিবার, আমাকে অত্যন্ত স্নেহ করেন, কিন্তু তার শরীর খুব একটা ভালো না থাকায় তিনি রাতকালীন এই আয়োজনটিতে আসতে পারেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমরা তো আনতেই পারি অনেককে, আমরা বলতেও পারি অনেককে, কিন্তু এই আয়োজনটির সময়টা এমন একটা ঘটনা যে সব শিল্পীকে প্রতিদিন এই সময়ে পাওয়াটা আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। আপনার প্রস্তাব মাথায় থাকবে এবং অবশ্যই আমি তাদেরকে পুনরায় অনুরোধ করব যে এগুলো আপনাদের অনুরোধ, সুতরাং তারা যদি রাজি হন, তারা যদি সম্মতি জানান, তারা অবশ্যই আসবেন এবং আপনাদের গান শোনাবেন। আরো এক বন্ধু আছেন, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তপন চৌধুরী বলছি সিদ্ধিআশ্রম থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম আজকে সঙ্গীত দিবস উপলক্ষে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। হ্যালো। হ্যাঁ
শুনছি। কিন্তু আপনারা ভুলে যাবেন না, এই রাজ্য থেকে রিপ্রেজেন্টেটিভ করেছে অনেক সময় শচীন দেব বর্মন এবং আর.ডি. বর্মন, ওদের কথা একটু উল্লেখ করবে, আর কিছুই চাই না। এই তো আপনি করলেন তো, হ্যাঁ আপনি করলেন তো এক্ষুনি উল্লেখ, হয়ে গেল উল্লেখ। বুঝতে পারি। আপনি তো উল্লেখ করলেন, এই মাত্র উল্লেখিত হয়ে গেল তাদের দুজনের নাম। আপনার মুখে থেকে একটু উল্লেখ করলে আচ্ছা, আমার মুখ থেকেও শুনবেন, ঠিক আছে। শচীন কর্তা এবং আর.ডি. বর্মন আমাদের রাজ্যের দুই। একদম 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 ঠিক আছে, সঙ্গে থাকি। আমরা একটা গানে যাই, তারপরে আবার কথায় ফিরি। তবে তার আগে যেটা বলতে চাইছিলাম সেই কথাটা একটু শুনে নিই, যে এই যে মানে নিজের একটি জায়গা ছেড়ে শহরে একটি মেয়ে আসে, সে গান বাজনা চর্চা করতে চায়, তার মা বাবা চায় সে করুক, কিন্তু অনন্যা ব্যক্তিগতভাবে কবে থেকে মনে করলো, আমি কোভিড কালীন এই সময়টাকেও ধরে নিলাম তোমার আলোচনা থেকে, কিন্তু তারপরেও হয় না যে আমি এটা নিয়েই থাকবো বা এটা নিয়ে থাকতে চাই, এটা আমার একটা পরিচিতি হবে এবং হোক, এই ভাবনাটা কবে থেকে কাজ করতে শুরু করলো? মানে গানকে ক্যাজুয়ালি নেওয়া নয়, বা মা বাবার সঙ্গে গুরুর কাছে যাওয়া, রবিবার দিনের 2 ঘন্টার একটি ক্লাস, ফিরে এসে কখনো রেওয়াজ বা কখনো রেওয়াজ না, এরকম একটি যে টালমাটাল অবস্থা থাকে ছেলে মেয়েদের, সেখান থেকে যে আমি এটাকে প্রফেশন করব বা এটাকেই আমার প্রত্যেক দিনের কাজের একটি অঙ্গ করব, এই ভাবনাটায় অনন্যা কবে গেছে? আসলে যখন কোভিডের টাইমে প্রথম গান করা, মানে শুধু ক্লাস করা নয়, গান করা, লোকের সামনে করা, তখন থেকে এটা ক্যাজুয়ালি ছিল, এটাকে প্রফেশন হিসেবে কখনোই দেখিনি। তারপর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি আমার গুরুদেরকে পেয়েছি, যারা আমার গুরু, তারা প্রতিবার সবসময় আমাকে এতটাই উৎসাহ দিয়েছেন যে তাদের কারণে আমি অনেকটা সাহস পেয়েছি। তাই যখন মেঘবালিকা আমার জীবনে এলো, তখন আমি পিছিয়ে পড়িনি। কিছু সময় ভয় লেগেছিল যে আমি তো খুব ক্যাজুয়ালি গান বাজনা করতাম, এখন প্রফেশনের মতো করে এটাকে টানতে পারবো কি পড়াশোনার পাশে। তারপর যখন মেঘবালিকা রেগুলার শোজ করা স্টার্ট করলো, তখন মনে হলো যে আমি হ্যাঁ এটা নিয়ে বাঁচতে, এটাতে খুব ভালো লাগছে। এখন আরো তারও 2-3 বছর পার হয়ে গেল, এখন মনে হচ্ছে যে প্রফেশন হোক না হোক, এটা থেকে প্রফেশন আমি যদি বলি আর্নিং বা যাই হোক, অবশ্যই আর্নিংকে রাখতেই হবে, এইসব যদি নাও হয় বা আমার যদি এটা দিয়ে পরিচিতি নাও হয়, আমি যতটুকু আছি এতটুকুতেই যদি সীমাবদ্ধ থাকি, তাও সারা জীবন যদি আরো নানান কিছু শিখতে পারি, এই যেমন নতুন নতুন যন্ত্র বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা সঙ্গীত রিলেটেড যা কিছু শেখা যায়, এগুলো শিখে যদি সময় কাটাতে পারি, তাহলে এটাই সময়ের সদ্ব্যবহার। এটা করে কাটাতে ভালো লাগে, অর্থাৎ মানে গানই আমার প্যাশন। হ্যাঁ, এবার এটা গান বাজনা করে আমার মা বাবা অনেক সময় জিজ্ঞেস করে যে গান বাজনা করে কিছু হবে তো, তাহলে যদি নাও হয় তাতে কি হবে। আর আমি এই ব্যাপারেও অনেক ভাগ্যবান যে আমার বাবাও কখনো আমাকে এইসব ব্যাপারে কখনো প্রেশার দেয়নি। বাবা তো সবসময় এই কথা বলে যে কিছু না হলে না হবে, তুমি বেসিক পড়াশোনা শেষ করে তারপরে তোমার যা মন চায় করো, তোমার সারা জীবন ঘরে বসে বসে গান গাইতে ইচ্ছে করলো গাও, নিজের পছন্দ মতো করো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এরপর কি শুনবো? এবারে গাইছি অলিরও কথা শুনে বকুল হাসে। কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো।
দারুণ দারুণ দারুণ। অনন্যা, এই যে দুজন গুরুর নাম উঠে এলো আজকে তোমার মুখে, একদিকে শিল্পী অমর ঘোষ, আরেকদিকে শিল্পী অভিজিৎ সেন। এই যে গুরুরা, মানে তাদের তো একটি অসম্ভব রকমের ভূমিকা থাকে যে কারোর বেড়ে ওঠার মধ্যে, যে কোনো শিল্প মাধ্যমেই। তোমার ক্ষেত্রে আমি যদি বলি যে ব্যক্তি অনন্যা সরকারের যে সঙ্গীত জীবন, সেখানে বা তোমার ব্যক্তিগত জীবনও হতে পারে, সেখানে গুরুদের ভূমিকা ঠিক কি? মানে একটা তো অবশ্যই এরকম উত্তর হতে পারে যে তাদের ভূমিকা অসাধারণ, অপরিসীম, তারা না থাকলে আমি আজকে এই জায়গায় থাকতাম না, মেনে নিলাম। কিন্তু আমি বলতে চাইছি যে আরেকটু ভেতরে যদি আমরা ঢুকি এই প্রশ্নটার, যে তারা প্রধানত, আমি একটু আলাদা আলাদা করে শুনতে চাই যে শিল্পী অমর ঘোষ তিনি তোমাকে প্রধানত কি বলেন, তার পাঠদানে কি কি থাকে, যে কি শুনতে হবে কি শুনতে হবে না, কি করতে হবে কি করতে হবে না, এবং আমাদের অভিজিৎ দা, মানে তিনি কিভাবে তোমাকে মানে গাইড করেন, তাদের কথাগুলো একটু বলবে? হ্যাঁ, আমি প্রথমে ক্লাসিক্যাল শেখা শুরু করি অমর স্যারের কাছে। তো সেই ছোটবেলা থেকে অমর স্যার ক্লাসে দেখতাম যে সবার সাথে খুব কড়া, স্যার ভীষণ কড়া, কিন্তু স্যার সবসময় হাসি মুখে কথা বলতেন যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো দুষ্টুমি করতাম গান বাজনার ক্ষেত্রে, গান পড়া শিখে না গেলাম এমন সময়। আমি আস্তে আস্তে বড় হওয়ার পর দেখেছি যে স্যার সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে গুরুর থেকে কোন জিনিসটা নিতে হয় এবং গুরুর থেকে কোন জিনিসটা নিতে হয় না। এটাও, এই শিক্ষাটাও আমাদেরকে আমাদের স্যার দিয়েছেন। নাটা হচ্ছে যেই অভ্যেসগুলো হয়তো আমার জীবনে অন্যরকম, স্যারের জীবনে অন্যরকম। স্যার সবসময় আমাকে এরকম বলতেন যে আমি ফর এক্সাম্পল কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি খুব এক্সাইটেড হই, স্যারকে জিজ্ঞেস করি স্যার এরকম 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 এটা কি করব। স্যার যদি ভালো না লাগতো কখনো আমাকে খুশি করার জন্য বলতেন না, কিন্তু আবার আমাকে থামিয়েও দিতেন না। সবসময় বলতেন দেখো আমি চাই তুমি এটা না করো, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু তুমি যদি চাও, তোমার যদি মনে হয় যে তোমার জন্য ভালো, তাহলে তুমি করো, আমি তোমাকে সাপোর্ট ঠিকই করবো। তো উনি আমাকে কথা শোনাটাও শিখিয়েছেন, কোন জায়গায় কথা না শোনা, কোথায় নিজের ডিসিশন নিজে নেওয়া সেটাও শিখিয়েছেন। আবার উনি মানে উৎসাহটা কখনোই কম দেননি। অর্থাৎ আমি অনেক গুরুদেরকে দেখি, মানে আমার সঙ্গের সবার ক্ষেত্রে আমি শুনি যে গুরুরা খুব একটা সীমায় আবদ্ধ করে রাখে স্টুডেন্টদেরকে, যে তোমার এই গণ্ডি, তুমি তার বাইরে যেতে পারবে না। আমার স্যার আমাকে বলছে তোমার যা ইচ্ছে তুমি ট্রাই করো। উল্টা উনি আমাকে এতটা প্রশ্রয় দিয়েছেন যে ওনাকে আমার মাঝে মধ্যে অবাক হই যে উনি এত বড় শিল্পী, ওনার সাথে আমি এরকম ব্যবহার করি, এত বন্ধুর মতো ব্যবহার করতে পারছি। এটা উনি আমাকে প্রশ্রয়টা দিয়েছেন এই ব্যবহারটা করার জন্য। উনি আমাকে সত্যি কথা ওনার পায়ে ধরতে গেলে মাথায় তুলে বসিয়েছেন, এরকম একজন মানুষ উনি। উনি যখন কোনো কিছু নতুন শেখেন তখন উনি আমাকে পাশে বসিয়ে শেখান। উনি কখনো এরকম না যে আমি শিখিনি তারপর তোমাকে শেখাবো। উনি নতুন কিছু শিখছেন, চল একসঙ্গে শিখি। এই গুণটা আমি ওনার থেকে পেয়েছি। এই গুণটা আমাকে ওনার কাছে আরো মানে টেনে নিয়ে গেছে, যে উনি এতটাই ডাউন টু আর্থ, মানে উনি স্টুডেন্টদেরকে স্টুডেন্ট হিসেবে নয়, নিজের সমবয়সী বন্ধু হিসেবেই ট্রিট করেন প্রত্যেককে, শুধু আমাকে বলে নয়। আমি কিছু ভালো করলে ক্লাসে সবার কাছে গর্ব করে বলে। তো এই জিনিসগুলো সত্যি ওনাকে খুব ইউনিক বানায়। ওইদিকে শিল্পী অভিজিৎ সেন, অভিজিৎ স্যার আমার মার গুরু ছিলেন প্রথমে, তারপর আমি যাই। তো ওনার কাছে সবসময় আমি মানে বাচ্চা ছিলাম না কখনোই। আমি ছড়ার গানের থেকেও বেশি বাসন্তী, লেবু, বনমোহিনী এই ধরনের গান খুব পছন্দ করতাম। খুব সিরিয়াস সিরিয়াস জিনিস বুঝতাম না তখন। তো স্যার কি করতো, আমাকে জোর করতো না যে তুমি ছোট বলে তোমার ছড়ার গানই গাইতে হবে। আমাকে কঠিন কঠিন গানগুলো শিখিয়ে না উনি আমাকে সেই গানগুলোর অর্থ বুঝিয়ে দিত। যখন আমি বুঝতাম না, নিজে 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 ভাবতাম, তখন দেখতাম যে আগ্রহ আরো বাড়ছে। তখন ছড়ার গানটাও শিখতে ইচ্ছে করতো যে স্যার তাহলে এটার কি মানে। এবং উনি আমাকে শুধু রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখিয়েছেন। তো শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শেখাননি, রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের জীবন, প্রত্যেকটা গানের পেছনে ওনার ভাবনা, সেই সময়কালীন সব ব্যাপার স্যাপার, ঠাকুর বাড়ি, একটা যেমন ছবির মতো ভেসে ওঠে যখন স্যার ক্লাস করাতে বসেন। তো উনি আসলে ওই রকমই। আমি এখনো যখন কোনো অনুষ্ঠানে যাই যেখানে আমার গুরুদেরকে আমি পাই, সুযোগ পেলেই
গ্রিন রুমে গিয়ে জিজ্ঞেস করি স্যার এই জায়গাটা এরকম ভাবে করি ওরকম ভাবে করি, ওদের প্রণাম করে তারপরে স্টেজে উঠি। যে জিনিসটাতে হয়তো ওদেরও মানে খুব আপন ফিল হয় এই কথাগুলো, মানে ওরা আমাকে বলে যে আমি যে ওদের যে জিজ্ঞেস করি ওরা এটাতে খুশি হয়। আর আমার মনে হয় যে আমি পারফর্ম করতে গেছি কোথাও, আমি ওনার কাছ থেকে একটা ডাউট ক্লিয়ার করে নিলে আমি ওই 1 সেকেন্ডে আরেকটু বেশি শিখে গেলাম। বাহ, খুব সুন্দর। কি শুনবো এবারে? এবারে একটি নজরুল গীতি শোনাই। এরপর মানে পরপর দুটো গান শুনবো, কিন্তু তার মাঝে একটু জানতে চাই এই যে এই সময়টা, মানে আমি যদি এই 2024 এর কথা বলি, তাহলে সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে তোমাদের কাছে বা তোমাদের প্রজন্মের কাছে, এমনকি আমাদের প্রজন্ম বা এর ওপরে যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয়। কিন্তু অনন্যা সরকার বা সৌম্যজিৎরা যখন সঙ্গীত চর্চা করে, তারা যখন নিজেদের কাজগুলোর কথা আরো 5 জনকে জানাতে চায় একটি মাধ্যমের হাত ধরে, তখন সেখানে সোশ্যাল মিডিয়া একটি ভূমিকা পালন করে। আবার সোশ্যাল মিডিয়াতে শিল্পীরা কোনো একটি কাজ করেছেন, সেটা নিয়ে নিন্দা বাক্য, নিয়মিতভাবে তাদেরকে ট্রোল করা বা তাদের সম্পর্কে বিভিন্ন মতামত দেয়া ইত্যাদি বিষয়গুলো তো আছেই।
কিন্তু আমি জানতে চাইবো অনন্যা যে এই যে তুমি মানে আজকে অনেকের কাছে পরিচিত একটি মুখ বা নাম গানের নিরিখে, সেখানে তো সোশ্যাল মিডিয়ার একটি নিঃসন্দেহে ভূমিকা আছে। এই বিষয়টিকে তুমি কিভাবে পারসিভ করো, মানে বা তোমার জুনিয়রদেরকে তুমি কিভাবে বলবে সোশ্যাল মিডিয়া ইউজ করার কথা? আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস যেটা সবার পার্সোনালি মনে রাখা উচিত, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা আমার প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু সেখানের কোনো নেগেটিভ জিনিস যেন আমাকে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট না করে। যেমন মঞ্চে দাঁড়িয়ে আমরা গান গেয়ে চলে আসি, দর্শকরা নিজেদের মধ্যে সমালোচনা করে, সেটা হয়তো আমাদের কানে তখনই পৌঁছচ্ছে না, কিন্তু আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন সরাসরি আমরা তাদের কমেন্টস গুলো পড়তে পারছি। অনেক সময় সোশ্যাল মিডিয়া এরকম একটি জায়গা যেখানে মানে সময় কাটানোর জন্য তো অবশ্যই, কিন্তু অনেক সময় ব্যর্থ সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়া যথেষ্টভাবে ইউজ হয়। সেই কারণে অনেক সময় এরকম নেগেটিভ জিনিস আছে যেগুলো ছোটদের মাঝে বা আমাদের জেনারেশন যারা আছে ওদেরকে খুব বাজেভাবে এফেক্ট করে, এতটাই যে ওদের সেলফ কনফিডেন্স অনেক সময় ডাউন হয়ে যায়। ওরা হয়তো তোমাকে করেনি কখনো? আমি এই জিনিসগুলোকে না কখনো পার্সোনালি নেই, না কারোর প্রতি করতে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে গেলে ট্রোলিং জিনিসটা আমার কাছে খুবই মিনিংলেস, কোনো অর্থই রাখে না। কে আমাকে কি বললো, দুজন যদি ভালো কথা বলে তাও আমার সন্দেহ হয় যে ওরা কি শুনে বলছে নাকি এমনি বলার জন্য বলছে, যে আচ্ছা অনন্যা ভিডিও আপলোড করেছে বলে দিই এরকম। তো কোনোটাকেই আমি খুব একটা সিরিয়াসলি নেই না। হ্যাঁ, তবে মানুষের ফিডব্যাক অবশ্যই ম্যাটার করে। সেখানে যাদের আমার ব্যাপারে কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, যারা আমাকে পার্সোনালি চেনে, তারা আমাকে পার্সোনালি বললে আমি খুব খুশি হই, সোশ্যাল মিডিয়াতে বললেও আমি খুব খুশি হই, আমি খুব পজিটিভলি নেই, আমি এটাকে এফেক্ট হতে দিই না। সেই কারণে বলছি যে কারোর এটাকে এফেক্ট হতে দেওয়া উচিত না, কারণ আমি নিজের কাজের মধ্যে অন্যদের ফিডব্যাক নেব, কিন্তু ক্রিটিসিজমটা এত বেশি নেব না যে আমি নিজেকেই ডাউট করা শুরু করে দেবো, তাহলে আমার কাজটা নষ্ট হয়ে যাবে। একইভাবে তো তুমিও সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ, বা তোমাদের কাজকর্ম নিয়মিতভাবে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, তো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখো? অনন্যা যেটা বললো সেটার সাথে আমিও একমত। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা সোশ্যাল মিডিয়াটা, আমি বা অনন্যা বা অন্যরা যারা আমাদের প্রজন্মের আছে, আমরা সোশ্যাল মিডিয়াটাকে একটা গান বাজনার মাধ্যম হিসেবে ইউজ করছে। মানে এক্সট্রা যে অন্য কোনো অনেকে করছে, অনেকে ব্লগিং বা আলাদা কিছু, অনেকে শুধু টাইম পাস করার জন্য সোশ্যাল মিডিয়া করছে, সেটা আমাদের খুব একটা করা হয় না। অন্যরও যেটা হচ্ছে গান বাজনার ক্ষেত্রে ইউজ হচ্ছে, আমারও সেটাই হচ্ছে। তো ওইটাই মানে যদি কেউ কিছু ভালো সাজেশন দেয় অবশ্যই সেটা স্বীকার করে নেব, সেটা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ইউজ করব সেই সাজেশনগুলো। আবার কেউ যদি কিছু নেগেটিভ কমেন্টস করে সেগুলো মানে দেখে জাস্ট পার করে দেওয়া আর কি, সেগুলো নিয়ে বেশি মাথা ঘামানো না। পরপর দুটো গান এবারে শোনাচ্ছি আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। আমি সুরে সুরে
এরপর কি গান? এরপরে যাচ্ছি কোয়েলিয়া গান থামা এবার দি। ভালো লাগে না কোয়েলিয়া গান থামা এবার কোয়েলিয়া গান থামা এবার
যে গান নির্বাচন, মানে আমি তো সেই অর্থে সঙ্গীতের লোক নই, সঙ্গীত বুঝিও না, কিন্তু এইটুকু বুঝি যে আমার এই গানটা ভালো লাগছে বা এই সুরটা আমাকে টানছে বা এই কথাগুলো আমার ভালো লাগছে। সেই নিরিখে একজন সামান্য শ্রোতা হিসেবে যদি বলি যে সঙ্গীত নির্বাচনও তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি লাইভ অনুষ্ঠানে আমি যদি বয়সটাকে এখানে একটি মাপকাঠি ধরি, তাহলে অনন্যার বয়সের কেউ যে গানগুলো গাইছে বা গাইতে চাইছে, যে কেউ হয়তো বা অন্য আরো অনেকগুলো গান বাজতে পারতো বা করতে পারতো, জীবনমুখী অনেক গান এখানে আসতে পারতো। এখানে আমি যদি নাম করে বলি, অনুপম রায়, নচিকেতা, অঞ্জন দত্ত, এমন অনেক অনেক, মানে শিলাজিৎ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ব্যান্ড, নানা ধরনের ব্যান্ডের গান এগুলো রয়েছে। গান নির্বাচনের ক্ষেত্রে এই যে একটি, আমি যদি কোট আনকোট ক্লাসিক শব্দটিকে ব্যবহার করতে পারি, সেটা যখন কোনো শিল্পী বা শিল্পীরা করেন, সেখানেও কি তাদের কোনো একটি ট্রেনিং কাজ করে, নাকি সেটা নিজের ইচ্ছে মতোই? কি মনে হয়? সেটা অ্যাকচুয়ালি কানের ট্রেনিং এর উপর ডিপেন্ড করে, কে কতটা কি শুনছে। কারণ আমার গুরুরা সবসময় আমাকে বলেছেন যে গান গাওয়ার ক্ষেত্রে গান শোনাটা 80%, 10% প্র্যাকটিস, আর বাকি 10% হচ্ছে গাওয়া। সেই 80%টাই হচ্ছে শোনা। এমনকি সেটা কোনো গানে সুর দেওয়ার ক্ষেত্রেও আমি দেখতে পাই, আগে তো আমি বুঝতাম না, এখন যখন আমি সুর দিতে চেষ্টা করি কোনো অল্প কোনো লিরিক্সে বা কিছু একটা লিখতে চেষ্টা করি, তখন দেখি যে যেই গানগুলো আমি বেশি শুনি, যেই ধরনের গান শুনি, যেমন কি সলিল চৌধুরীর গান, সেই ধরনের সুরটাই আমারও মানে কম্পোজিশনের মধ্যে আসতে থাকে। সেম ভাবে গায়কের ক্ষেত্রেও এবং গান নির্বাচনের ক্ষেত্রেও যেই ধরনের গানগুলো আমরা বেশি শুনি, সেই ধরনের গানগুলোই বোঝা যায়, যে পারফর্মারকে দেখলেই বোঝা যায় যে সে কোন ধরনের গান শুনতে পছন্দ করে। অবশ্যই। আমরা তা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমার একটি খুব পছন্দের গান ছিল, সেই গানটি আমার শোনাতে খুব ইচ্ছে করছে। যদি এই মুহূর্তে সলিল চৌধুরী নাও বা হয়, যেহেতু বললে 2 লাইন শোনাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন কি দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমরা এই দিয়ে আজকের এই আলোচনা শেষ করি, কথা বলা শেষ করি। অনন্যা, একটাই অনুরোধ থাকবে, আমরা যদি মাঝে মাঝে এরকম গান দর্শকদের শোনাতে পারি এবং তোমার আলসেমি কাটিয়ে তুমি যদি আমাদেরকে সময় দাও, আমরা খুব খুশি হব। সৌম্যজিৎ, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা যারা এই আয়োজনে যুক্ত ছিলেন সরাসরি, আপনারা জানেন আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে ঠিক এইভাবেই আপনাদের দরবারে হাজির হই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে কেউ একজন হয়তোবা আপনাদের অপেক্ষায় থাকবে। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।